আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না। তো শেখ হাসিনা বিরোধীরা যতই আলোচনা করুন না কেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু মারাত্মকভাবে আলোচনা করবে। এবং এই আলোচনার কেন্দ্রে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় হুট করে তিনি যদি ক্ষমতার পাদপীঠে চলে আসেন, এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, এটি কখনো দাকুমরা সম্পর্ক গিয়েছে গত 15 বছরে, কখনো হরিহরাত্মার সম্পর্ক গিয়েছে, কখনো বন্ধুত্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি অনেক আগের থেকেই বলে আসছিলাম যে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য দিল্লি চেষ্টা করছে, এবং শেখ হাসিনাকে বিভিন্ন আকার ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা কখনই বুঝেননি। তার মধ্যে একটা অহমিকা বোধ ছিল যে তিনি জাতির জনকের কন্যা, এবং তার পিতা যেভাবে মনে করতেন যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে, শেখ হাসিনার মনের মধ্যে এখনও ধারণা যে তিনি এয়ারপোর্টে এলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে, এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করেছেন, এদেশের মানুষ জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করবে। তিনি এও মনে করেন যে সেনাবাহিনীর বা রাজনৈতিক অঙ্গনে কিছু কুলাঙ্গার রয়েছে, তারা তার সঙ্গে বেইমানি করেছে, এবং তিনি বিশ্বাস করেন যে তিনি ধর্ম করেন, কর্ম করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর রহমত তার প্রতি রয়েছে, এবং আল্লাহর যদি রহমত না থাকতো তিনি মারা যেতেন। যে পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 সালের আগস্ট মাসে, তাতে তিনি মারা যেতে পারতেন। যেহেতু তিনি মারা যাননি এবং এখন পর্যন্ত জীবিত রয়েছেন, সেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য, কিছু কর্ম করার জন্য, এবং তার আরাধ্য তিনি যে কাজগুলো করার জন্য সংকল্প করেছেন, সেই কাজগুলো করার জন্যই তিনি মূলত বেঁচে আছেন। এবং তার যে কয়েকটি অডিও ফুটেজ আমরা দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে, সব অডিওতে তিনি তার এই বেঁচে থাকাকে আল্লাহর একটা নিয়ামত হিসেবে তিনি বর্ণনা করেছেন। তো কাজেই তার এই যে দৃঢ়তা, তার যে শক্তিমত্তা, তার যে আত্মবিশ্বাস, এটি শেখ হাসিনা বিরোধীদের জন্য একটি ব্যাড সিগন্যাল। দ্বিতীয়ত, তিনি যেখানে রয়েছেন এটিও তার বিরোধী শক্তির জন্য একটি ব্যাড সিগন্যাল। তিনি যদি আজারবাইজানে থাকতেন, তিনি যদি দুবাইতে থাকতেন, তিনি যদি ইভেন মালয়েশিয়াতে থাকতেন, এটি আমাদের জন্য ভয়ের কারণ ছিল না। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতে তিনি আছেন, এটি যে কোনো কারণে আমাদের জন্য একটি মারাত্মক হুমকি। দ্বিতীয়ত, ভারত যে তাকে রেখেছে, ভারত তাকে রেখেছে রাজকীয় মেহমান হিসেবে, এবং ভারত তাকে ক্ষমতায় বসাবে, তাকে পুনর্প্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, এবং বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় তদারক করার জন্য তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মনে করেন। এই যে ভারতের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড আমাদের জন্য একটি অশনীয় সংকেত। সর্বোপরি এখনো পর্যন্ত ভারত বন্ধু খুঁজে পায়নি। বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে এখনো পর্যন্ত তাদের কোনো বন্ধুত্ব তৈরি হয়নি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে তাদের যে প্ল্যান, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে যদি আমরা ভয় না পাই, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। এবং সর্বোপরি, কাকতালীয় কিনা জানি না, আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান মিস্টার তুলসী গ্যাবার্ড, তিনি মিসেস তুলসী গ্যাবার্ড, তিনি দিল্লি সফর করার পর দিল্লির কথাবার্তা পরিবর্তন হয়ে গিয়েছে। আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস পয়দা হয়েছে, এবং আওয়ামী লীগের যারা লোকজন, তারা তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এরকম একটা ছবি তৈরি করে তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আবার সেই ছবিটি সঠিক না বেঠিক, সেই ছবিটি ভুয়া নাকি জেনুইন, তা প্রমাণের জন্য আবার ফ্যাক্ট চেকিং যে সফটওয়্যার রয়েছে, সেটির মাধ্যমে দেশের বড় বড় টেলিভিশনগুলো প্রমাণ করার চেষ্টা করছেন যে না, এটা একটা মিথ্যা ছবি, ভুয়া ছবি। তো অ্যাজ এ হোল
যা কিছুই করছি না কেন সব কিছুতেই শেখ হাসিনা আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এবং তুলসী গ্যাবার্ড দিল্লি ত্যাগ করার পর যখন শেখ হাসিনাকে আবার কলকাতা আনা হলো বা আনা হয়েছে, এরকম ঘটনার কথা যখন আমরা শুনতে পাচ্ছি এবং এই ঘটনা যদি বিন্দুমাত্র সত্য হয়ে থাকে তাহলে আমাদের খবর আছে। এর কারণ হলো আমরা জানি আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ এখন যারা পলাতক কলকাতাতে আছেন, দলের শীর্ষ নেতৃবৃন্দ। তো তাদের সঙ্গে যদি শেখ হাসিনার দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং আওয়ামী লীগ যেটি বিশ্বাস করে এবং প্রচার করে যে তারা এখনও ক্ষমতাহীন নয়, এখনও শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, এবং তারা সব কিছু মনে করছে যে আগের মতোই আছে। তো সেক্ষেত্রে কলকাতাতে বসে তারা যদি সেই 1971 সনের মতো একটি প্রবাসী সরকার ঘোষণা করে এবং সেই প্রবাসী সরকারের পক্ষে যদি তারা প্রচার চালায়, প্রোপাগান্ডা চালায়, একেবারে বিসমিল্লাতে তারা চীনকে না পেলেও রাশিয়াকে পেয়ে যাবে। ভারত যদি স্বীকৃতি দিয়ে দেয়, বিশ্বাস করেন বাংলাদেশের জন্য একটা প্রলয় হয়ে যাবে, রীতিমতো প্রলয় হয়ে যাবে। সরকার এই বিষয়গুলো ভাবছেন কি ভাবছেন না আমি বলতে পারবো না, তবে বাংলাদেশ সরকারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এমন কতগুলো সমস্যা দেখা দিয়েছে যে সমস্যাগুলোর কারণে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার ধার ক্রমশ বেড়েই চলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত যদি চাপ দেয়, এই চাপ বর্তমান সরকার দিতে পারবে না। তৃতীয়ত হলো যে শেখ হাসিনাকে ওখানে রেখে তারপর তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাহায্য, সহানুভূতি ভারত সঙ্গতির কারণে পেয়ে গেছে। এবং যেহেতু সেখানে আছে, আওয়ামী লীগের একটা বিশাল নেতাকর্মীরা এখন ভারতে ছড়িয়ে পড়েছে এবং আগামী কিছুদিন যদি এইভাবে চলতে থাকে তাহলে আরও অন্তত 1 থেকে 1.5 লাখ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভারতে চলে যাবেন। তখন ভারত কেন্দ্রিক একটা বলয় কাজ করবে, বিকল্প শক্তি কাজ করবে। যেভাবে শান্তি বাহিনীকে দিয়ে তারা পূর্ব পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে ফেলেছিল, তো একইভাবে যদি শান্তি বাহিনীকে দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম, পুরো সেনাবাহিনীর কয়েকটা রেজিমেন্টকে তারা সেই আমাদের জাতীয় বাজেটের একটা বিরাট অংশ আমরা ওখানে কিন্তু শান্তি বাহিনীর সাথে যুদ্ধে খরচ করেছি। তো তারা যদি মাত্র 1000 খানেক শান্তি বাহিনীর সদস্যকে দিয়ে এই কাজ করতে পারে তাহলে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে এই দিল্লি কি করতে পারে, এবং সেটাই কিন্তু তাদের প্ল্যান বি। এবং সেই প্ল্যান বি বাস্তবায়ন করার জন্য এখন দিল্লির যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু প্রচার চালাচ্ছে। কি প্রচার চালাচ্ছে? একবার বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের সৈন্য সমাবেশ করা দরকার, বাংলাদেশ খুব বাড়াবাড়ি করছে। আর এক পক্ষ বলার চেষ্টা করছে বড় বড় মিলিটারি এক্সপার্ট ওখানে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, ফুল জেনারেল হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন, এবং গ্লোবাল পার্সপেক্টিভে তাদের যে সামরিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তারা কাগজ কলম নিয়ে বসে একে ঝুঁকে দেখাতে চেষ্টা করছে যে এই মুহূর্তে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে চট্টগ্রামকে আলাদা করে ভারতের অধিকারে নিয়ে যাওয়া, এটি যাকে বলা হয় ভারতের জন্য প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো যে চট্টগ্রাম মায়ানমারের একটা কিছু অংশ, এগুলো নিয়ে যদি আলাদা একটা স্টেট করে দেওয়া হয় এবং তাদের সঙ্গে যদি একটা সেই যাকে বলা হয় করিডোর চুক্তি থাকে, সেই করিডোরের মাধ্যমে সেই তারা সেই তাদের পণ্য পরিবহন থেকে শুরু করা সব কিছু তারা করতে পারবে। তাহলে তারা দুটো অংশকে টার্গেট করেছে। একটা হলো শিলিগুড়ি করিডোর, আমাদের উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের আপনি দেখবেন যে একটা মাথা আছে ম্যাপে, সেই মাথার অংশটা তারা কেটে দিতে চাচ্ছে। আর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যেখানে ওই যে ফেনী নদীর ওখানে এসে যেটা চিকেন নেক বলা হয় বাংলাদেশের পার্টে, ফেনী চিকেন নেক, এই অংশটাকে তারা কেটে দিতে চাচ্ছে। এটা নিয়ে ভীষণ রকম প্রচার এবং প্রোপাগান্ডা চলছে ভারতে, যার কিছু অংশ যে বাংলাদেশে যারা দেখেন, আমরা দেখার সাথে সাথে ঘুম হারাম হয়ে যায়। তো এই যে ভারত যে প্ল্যান বি শেখ হাসিনাকে হাতে রেখে আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে করে যাচ্ছে অনবরত, তার বিরুদ্ধে আপনি, আমি, আমাদের সরকার, আমাদের জনগণ আমরা আসলে কি করছি? আমরা কি তসবি টিপছি?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছি, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে আছি, নাকি আমরা মনে করছি যে না, কিছুই হবে না, আবাবিল পাখি এসে আমাদেরকে রক্ষা করবে। রাজনীতির সবচেয়ে বড় নির্মমতা হলো যে এখানে পার্মানেন্ট বন্ধু বলে কেউ নেই, আর পার্মানেন্ট শত্রু বলে কেউ নেই। এখানে শুধুমাত্র পার্মানেন্ট যে জিনিসটি সেটা হলো স্বার্থ। ভারতের যা স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা কাজ করবে, তারা শত্রু মিত্র চিন্তা করবে না। ২ নম্বরে যে জিনিসটি হলো সেটি হলো প্রতি ৫০ বছর পর সেই মানচিত্র পরিবর্তন হয়। এরপর প্রতি ১০০ বছর পর সেই মানচিত্র থেকে শুরু করে আরো বড় ভৌগোলিক বিবর্তন ঘটে যায়। বোঝার চেষ্টা করুন, ১৯৭১ থেকে এ পর্যন্ত আমরা কিন্তু ৫০ বছর অতিক্রম করে ফেলেছি। সো ইটস এ হিউজ বার্ডেন, হিস্ট্রিক্যাল বার্ডেন ফর আস অ্যান্ড ফর আওয়ার নেশন। আমরা যদি বলেন যে তাহলে বলেন তো এই সময়ের মধ্যে ৭০ বছরে আমেরিকার কি ভৌগোলিক পরিবর্তন হয়েছে, ইংল্যান্ডের কি পরিবর্তন হয়েছে ৫০ বছরে, ইন্দোনেশিয়ার কি হয়েছে, গিয়ে দেখেন সব জায়গাতে হয়েছে। গত ৫০ বছরে মানে উইদিন 15 ইয়ার্সের মধ্যে আপনি ইংল্যান্ডে গিয়ে দেখেন সে আয়ারল্যান্ডে কি হয়েছে, ইউরোপে গিয়ে দেখেন সেই গত ৫০ বছরের মধ্যে কতবার কত মানচিত্র পরিবর্তন হয়ে গেছে। এই বাংলাদেশের মধ্যেই কিন্তু আমাদের বেশ কয়েকবার মানচিত্র পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতার পরে। এই ৩ বিঘা করিডোর নিয়ে কি হলো, কয়েকবার মানচিত্র কিন্তু পরিবর্তন হয়েছে। এরপর আমাদের যে তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে কি হয়েছে, এখন আবার সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে। তো এভরিডে মানে ছোট ছোট ঘটনায় কি একসময় বৃহৎ আকারে এটা রূপ দেয়। এবং ঐতিহাসিকরা যা লিখে গিয়েছেন বা দার্শনিকরা যারা লিখে গিয়েছেন তা কিন্তু হাজার হাজার বছরের ইতিহাসকে সামনে রেখে একটা গাণিতিক সমাধানে তারা পৌঁছে গেছেন। ফলে আমরা যে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি, সেই সন্ধিক্ষণটা আমাদের মানতে হবে। ভারতের ক্ষেত্রে আপনারা বলতে পারেন ভারতের মানচিত্রের পরিবর্তন হলো কি করে। ভারতের একেবারে মানচিত্রের পরিবর্তন হয়েছে ২ বার। হায়দ্রাবাদকে যখন তারা ইনক্লুড করলো তখন একবার পরিবর্তন হয়েছে, সিকিমকে যখন তারা ইনক্লুড করলো তখন আবার পরিবর্তন হয়েছে। এবং রিসেন্টলি তাদের মানচিত্র পরিবর্তন হয়েছে, আগের ২ বার তারা গ্রহণ করেছে, আর রিসেন্টলি বিশাল অংশ অলমোস্ট প্রায় ৩০-৩৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা কিন্তু চীন দখল করে নিয়েছে। ফলে এটা ভারতের মানচিত্র থেকে বাদ যাবে। তো প্রতিনিয়ত কিন্তু ভাঙাগড়া হচ্ছে। তো কাজেই আপনি আমি একেবারে সেই যে মানচিত্র যেভাবে এঁকে আছে ওইভাবে সারা